জয়ের ধ্বজা তুলে ধরার চেষ্টা করেছেন বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে, কিন্তু আদালতে আইনের অঙ্গনে পারেননি, তাই বারে বারে তাদের এদিক ওদিক দৌড়তে হয়েছে, টাকা খরচা হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কি আছে যে রাজ্য সরকার এত বেআইনি কাজ করেছেন, প্রতি পদক্ষেপে আদালতে আসতে হয়েছে মানুষকে, এবং সেখানে রাজ্য সরকারকে লড়াই করতে হয়েছে। তারা রাজ্যের উকিলদের উপর ভরসা করতে পারেননি, তারা সেই জন্য ভিন রাজ্যের তথাকথিত নামি দামি উকিলদের পয়সা দিয়ে রেখেছেন। এটা তো রাজ্য সরকারের নিজস্ব ব্যাপার, এ নিয়ে আমাদের মন্তব্য করার কি অধিকার আছে? জনগণ যখন প্রশ্ন করবে জনগণের টাকা কেন ক্লাবকে পুজো দেওয়া হচ্ছে, এই প্রশ্ন যেদিন জনগণ করতে পারবে সেদিন এই জনগণ প্রশ্ন করলে তারা একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাবে। স্যার, একেবারে আরটিআই করে যেমনটা জানা গেছে যে উকিল বাবদ অর্থাৎ আইনি যে প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ায় রাজ্য সরকারের 2019-20 অর্থবর্ষ থেকে 2023-24 অর্থবর্ষে খরচা হয়েছে শুধুমাত্র 65 কোটি টাকা, শুধুমাত্র এই আইনি প্রক্রিয়ায়। কি বলবেন? কিছুই না, এটাও বোধহয় সম্পূর্ণ সত্য নয়। উকিল খরচ হয়েছে, রাজ্য সরকার সর্বত্রই তার জয়ের ধ্বজা তুলে ধরার চেষ্টা করেছেন বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে, কিন্তু আদালতে আইনের অঙ্গনে পারেননি, তাই বারে বারে তাদের এদিক ওদিক দৌড়তে হয়েছে, টাকা খরচা হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কি আছে? কিন্তু জনগণের টাকা এরকম ভাবে যদি নয়ছয় করা, জনগণ যখন প্রশ্ন করবে জনগণের টাকা কেন ক্লাবকে পুজোয় দেওয়া হচ্ছে, এই প্রশ্ন যেদিন জনগণ করতে পারবে সেদিন এই জনগণ প্রশ্ন করলে তারা একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাবে। কিন্তু অন্যদিকে রাজ্যসভার তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকার তিনি ক্ষোভ প্রকাশ করছেন এবং তিনি বলছেন যে 2024-25 অর্থবর্ষের খরচ যদি হিসাব করা হয় তাহলে সেক্ষেত্রে এটা 75 থেকে 100 কোটির কাছাকাছি হতে পারে। আমি তো বললাম এই 65 কোটি সংখ্যাটাও খুবই অল্প। জহর বাবু যা বলেছেন তিনি তার মতামত দিয়েছেন। কত হতে পারে আপনার হিসেবে? না, আমি কি করে হিসাব দেবো? আমাকে তো কেউ পয়সা দেয় না, আমি কি করে হিসাব করবো? কিন্তু তদন্ত আটকানোর জন্য যে মামলাগুলো করা হচ্ছে সেই টাকার আসল কথা হচ্ছে যে এই রাজ্য সরকার এত বেআইনি কাজ করেছেন, প্রতি পদক্ষেপে আদালতে আসতে হয়েছে মানুষকে, এবং সেখানে রাজ্য সরকারকে লড়াই করতে হয়েছে। তারা রাজ্যের উকিলদের উপর ভরসা করতে পারেননি, তারা সেই জন্য ভিন রাজ্যের তথাকথিত নামি দামি উকিলদের পয়সা দিয়ে রেখেছেন। এটা তো রাজ্য সরকারের নিজস্ব ব্যাপার, এ নিয়ে আমাদের মন্তব্য করার কি অধিকার আছে? আমরা ভোট দিয়ে যদি চোর বদমাইশদের ক্ষমতায় বসাই, তারপরে প্রশ্ন করব কেন আমাদের পয়সা এইভাবে নষ্ট হচ্ছে, সেটাকে সেই প্রশ্ন করাটাকে আমি খুব যুক্তিসঙ্গত মনে করি না। কিন্তু জহর সরকার দাবি করছেন যে সুপ্রিম কোর্টের যে আইনি লড়াইয়ের জন্য রাজ্য সরকার গত 5 বছরে যে দুজন পোড় খাওয়া আইনজীবীকে যথাক্রমে 22 কোটি এবং 7.8 কোটি টাকা দিয়েছেন, সেটা ন্যায়সঙ্গত নয়। উনি যা বলেছেন ওর মন্তব্যে আমি কি করে মন্তব্য করবো? আমাকে কিন্তু পোড় খাওয়া আইনজীবী বলছেন রাজ্য সরকার দান করিয়েছে, বলেছেন, সেটা উনি ব্যাখ্যা করতে পারবেন, আমি কি করে করবো? কিন্তু রাজ্য সরকারই এতটা টাকা ইনভেস্ট করে আইনজীবীদের পিছনে, জনগণের তবু তো সৎভাবে একটা কাজ তো করেছে, আইনজীবীদের ফিটা দিয়েছে। অন্তত পক্ষে এটা একটা প্রশংসা করতেই হবে যে সততার সঙ্গে স্বীকার করেছে আইনজীবীদের টাকা দিয়েছে। জনগণের ট্যাক্সের টাকা খরচা করা হচ্ছে, জনগণের কি লাভ হচ্ছে? জনগণ যদি আবার বলি চোর তোলাবাজদের ভোট দেয়, তো জনগণকে সাপোর্ট করতে হবে। অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক এব্রাহিম তিনি বলছেন যে বিজেপি সরকার এখানে হাজার হাজার কোটি টাকা লুট করছেন, অন্যদিকে রাজ্য সরকার শুধুমাত্র আইনজীবীদের যে বেতন, সেই বেতন দিলেই দোষ কোথায়? দেখুন, যে যার মতো বোধ মতো বুদ্ধি মতো বিবেচনা মতো মন্তব্য করেছেন, করবেন, তার উপর আমার মন্তব্য করার কোনো অধিকার নেই। কিন্তু এই সবচেয়ে দুঃখ হচ্ছে এই দেশে যখনই কাউকে বলা হয় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে বিজেপি এবং তৃণমূল ক্ষমতায় আছেন, যখনই তাদের কোনো দোষ ত্রুটি ভুলভ্রান্তি দেখানো হয়, তখন তারা তার যুক্তিসঙ্গত জবাব না দিয়ে ও বেটাও চুরি করেছে এই ধরনের যুক্তি দেন। এইসব যুক্তিগুলো হচ্ছে কুযুক্তি। আরও দুর্ভাগ্য হচ্ছে এইসব কুযুক্তি তো মানুষ শুনছেন, মানুষ তো তেমন প্রতিবাদ করছেন না। ওরা তো জোর গলায় বলেন আমরা তো ভোটে জিতছি, সুতরাং মানুষের ভোটটাকেই ওরা ওদের সমস্ত অন্যায়ের স্বীকৃতি হিসেবে মেনে নিয়েছেন। আর মানুষও যারা ভোট দিচ্ছেন, ওদের যদি আদৌ ভোট দিতে পারে থাকেন, তাহলে তারা তাদের ওই বেআইনি কাজটাকেই সহমত প্রকাশ করছেন, তাই তারা ভোট দিচ্ছেন।
কিন্তু এই যে অর্থবর্ষ 2019-20 থেকে 23-24 এর মধ্যে কিন্তু আরজিকর মামলার হিসেব এখনো হয়নি, সেক্ষেত্রে সেটা আরো বেশি হয়ে দাঁড়াবে। তারা কি আছে দিয়ে দিতে পারছে না, ডিএর ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা দিয়ে দিতে না পারার জন্য তাদের তো কোনো মাথা ব্যথা নেই, তাদের তো কাটমানি উপার্জনের রাস্তা আছে। কিন্তু সেক্ষেত্রে তো রাজ্য সরকার বারংবার বলছেন যে তাদের কোষাগারে টাকা রাজ্য সরকার বলছে রাজ্য সরকারি কর্মচারীরা মেনে নিচ্ছে, তাদের ব্যাপার, আমার কিছু বলার নেই। 34 বছরের যে সিপিএম জামানা, সেই জামানা থেকে নাকি এখন রাজ্য ভালো আছে, কুণাল ঘোষ বলছেন। ঠিকই তো, এখন চোর জোচ্চোর গুন্ডা বদমাইশ বাটপার ধর্ষক তারা খুব ভালো আছেন, এটা কুণাল ঘোষের স্বীকৃতি। 34 বছরে তারা খুব খারাপ ছিলেন, ঠিক কথা, এটা আমরাও বলি। 34 বছরে চোর জোচ্চোর বাটপার ধর্ষক গুন্ডা বদমাইশ তাদের পক্ষে একটা দুঃস্বপ্ন ছিল, এখন তারা একেবারে স্বর্গরাজ্যে আছে। কিন্তু সিপিএম রাজ্যটাকে ধর্ষণের রাজ্যে পরিণত করেছিল, মনে আছে ধানতলা বানতলার কথা? 34 বছরে ধানতলা বানতলার বাইরে অন্য কিছু খুঁজে পাচ্ছে না ওরা। আর এখন রোজ সপ্তাহে প্রায় প্রতিদিনই একটা করে হাসপাতালে ধর্ষণ হচ্ছে, কলেজে ধর্ষণ হচ্ছে, পার্টি অফিসে ধর্ষণ হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে, সিপিএমের মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে ধর্ষণ তো সর্দি কাশি, এটা তার মমতা বলেননি, এটা তো জ্যোতিবাবু বলে দিয়েছিলেন বোধহয়। জ্যোতিবাবু বোধহয় বলে গেছিলেন যে ধর্ষণ হলে পরে ক্ষতিপূরণ দিয়ে মিটিয়ে নিন। সেই জন্যে এইসব কথা বলেই তো জ্যোতিবাবুরা তাদের আমাদের ধর্ষণের স্বর্গরাজ্য করেছিলেন, যেখানে 34 বছর 2 কি 3টে ধর্ষণের দৃষ্টান্ত পাওয়া যায়। কিন্তু কুণাল বাবুদের আমলে রোজ ধর্ষণ হচ্ছে, দর্শকদের স্বর্গরাজ্য তো তিনি করেছেন। তারা বিজন সেতুর ওপরে 2জন সন্ন্যাসিনীকে জ্যান্ত পুড়িয়ে খুন করা হয়েছিল, সেটা কি মনে আছে সিপিএম এর? হ্যাঁ, খুব মনে আছে, এবং সেটা সম্পর্কে তো পিসি একটা তদন্ত কমিশন বসিয়েছিল। তদন্ত কমিশনের রিপোর্টটা কই? বাজারে গপ্প ছেড়ে দেওয়ার থেকে তথ্যভিত্তিক সত্য ঘটনা উঠে আসুক। এই তাদের খুন করার পেছনেও যে আরএসএস এর বা অন্য কারো হাত নেই, এটাকে কে অস্বীকার করবে? কিন্তু বাসন্তীতে তৎকালীন মন্ত্রী সুভাষ নস্করের বাড়িতে বোমা মেরে তার ভাইয়ের স্ত্রীকে হত্যা করা হয়েছিল, সিপিএম নেতার কেউ হত্যা করেছিল, সেই তদন্ত কোথায়? সেই তদন্ত ওরা করলেন না কেন? সিপিএম নয় তদন্ত করেননি তো, ওরা এসে তদন্ত করতে পারতেন তো। এই ধরনের এত বড় একটা অপরাধমূলক ঘটনার তদন্ত তো কখনো লিমিটেশন হয় না, কেউ তদন্ত করলেন না কেন? এতই যদি ওর সুভাষ নস্করের জন্য ব্যথা হয়ে থাকে, তো সেটা উনি তদন্ত করলেন না কেন? উনি বা ওর পিছিয়ে এসে তদন্ত করুন, আমরা তো চাইছি। এইসব গপ্প বাজারে না ছেড়ে দিয়ে তথ্যভিত্তিক কথা বলুন। কোনো তথ্য নেই বাজারে, চায়ের দোকানে বসে সব যেমন বিশেষজ্ঞ পরামর্শ দেয়, এই কুণাল বাবুর এই ধরনের বিশেষজ্ঞ সেজে লাভটা কি? তুলসীতলায় দিয়ে বাতি সিপিএম আজ সাজছে সতী। সিপিএম তো সতী সাজতে চায় না, ওরাই তো সিপিএমকে ভয় পেয়ে এখন সতী সাজাবার চেষ্টা করছে। এত বড় তালিকা দিয়েছেন তারা, এরপরেও বলছেন। কোথায় তালিকা দিন না, আমি তো চাইছি তালিকা দিয়ে আপনার প্রত্যেকটাই খুঁজে বার করুন। কিসের তালিকা, কাদের তালিকা, কারা মারা গেল, কেন মারা গেল, কারা খুন করলো, সেই তালিকা চাই। স্যার, একেবারে শেষ প্রসঙ্গে আসবো। আজ শুভেন্দু অধিকারীর যে মামলা ছিল কোর্টে, সেক্ষেত্রে তার রক্ষা কবচ তুলে নেওয়া হলো, কি বলবো? এই জন্য সিপিএম দায়ী, রক্ষা কবচ তুলে নিয়েছে যদি সিপিএম দায়ী, এছাড়া কি করা যায়? কেন? সিপিএম এর জন্য তো এটা হলো, সিপিএম এর জন্য এটা হয়েছে। কল্যাণ ব্যানার্জি বলছেন যে আর কোনো বাধা থাকছে না, 3-4 বছর ধরে যে বাধা ছিল, এফআইআর করা যাচ্ছিল না, আর কোনো বাধা থাকছে না। এখন দেখা যাক বাধা না থাকার জন্য ওর পিসি কি করতে পারেন, আমরা দেখতে চাই কি করেন। শুভেন্দু অধিকারী যদি 100টা ক্রাইম করে, তাহলে 100টা কেস হবে এইবার। তো হোক, কেস করে তো লাভ নেই, সেই কেসের কি চূড়ান্ত পরিণতি সেটাই দেখতে হবে। তো আদেও কোনো পরিণতি হবে? কি হবে? ও তো ভাই ভাই ঝগড়া না, আশ্চর্য। ও তো পিসি ভাইপোর ঝগড়ার মতো আর কি, ভাই ভাই ঝগড়া। আজকে কোনো এমপি নাচছেন, নেচে নেচে বলছেন, কালকে আর একজন এমপি কেঁদে কেঁদে বলবেন, আর কিছু হবে না।